প্রিয় দর্শক, শ্রোতা, ইউটিউব চ্যানেল বিবেক টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আজকে রবিবারের নিয়মিত অনুষ্ঠান মুক্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে আমাদের সাথে আজকের অতিথি যুক্ত হয়েছেন জন ত্রিপুরা, তার সম্ভবত ডাকনাম উচাইল। উনি বলবেন তার জীবনের গল্প, যদিও এটা কথায় কথায় জীবনের গল্প নয়, একটি ভিন্ন সম্প্রদায়ের লোক আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। তার মুখ থেকেই শুনতে চাচ্ছি তাদের বর্তমান সময়ের পরিস্থিতি, পরিবেশ। আরো জানতে চাবো তাদের দাবি এবং অধিকার নিয়ে। বাংলাদেশে বসবাস করেও কতটা দেশের মূল ভূখণ্ডের সাথে তারা নিজেদের এক করতে পেরেছেন, এক হতে পেরেছেন, কিংবা মূল ভূখণ্ডের প্রশাসন তাদেরকে কতটা এক করতে পেরেছেন, তা নিয়েই কথা হবে আজকের আলোচনায়। নমস্কার জন ত্রিপুরা দা, আপনাকে। নমস্কার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো। আপনাকে পেয়ে আমরা, বিশেষ করে আমি খুব খুশি যে পার্বত্য চট্টগ্রাম থেকে আপনার মতো একজন বিশেষ ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেশ বিদেশ বা বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা সরাসরি আপনার কথা শুনবে পরবর্তীতে অফলাইনেও। তো প্রথমে আমি জানতে চাচ্ছি আপনার পরিচয়। আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার সম্পর্কে সংক্ষেপে পরিচয় তুলে ধরতেন, ভালো হতো। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য। আম, আমিও খুবই আনন্দিত যে আপনার এই ডাকে সাড়া দিতে পেরেছি। যাই হোক, আমি জন ত্রিপুরা। আমি মূলত পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের ছোট্ট একটা পার্বত্য চট্টগ্রামে একটি ছোট্ট জেলা, বান্দরবন। ছোট্ট হলেও এটি কিন্তু বিচিত্রময় একটি জেলা বলা যায়। পুরা বাংলাদেশে যদি আমরা দেখি যে এখানে বিভিন্ন ভাষাভাষীর যে জাতিগোষ্ঠীর যদি মিলন যদি দেখতে হয়, তাহলে কিন্তু একমাত্র হচ্ছে সে বান্দরবন। সে বান্দরবন শহরের একজন আমি আম, আহ, বাসী, সেখানকার বাসিন্দা, এবং এখানকার আদিবাসী মানুষের জন্য কাজ করছি সেই স্টুডেন্ট লাইফ থেকে এখন পর্যন্ত। এখানকার মানুষের অধিকারের জন্য কাজ করার চেষ্টা করছি। যারা ভয়েসলেস, তাদের জন্য ভয়েস রাইজ করার জন্য চেষ্টা করছি বহু বছর যাবত। এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়। ধন্যবাদ আপনাকে সুন্দর করে আপনার সংক্ষেপে পরিচয় তুলে ধরার জন্য। আপনি আপনার এই সংক্ষেপে পরিচয় দেওয়ার জন্য অনেকগুলি বিষয় আমাকে প্রশ্ন করার সুযোগ করে দিয়েছেন, অধিকার নিয়ে, তারপর আপনাদের জনগোষ্ঠী নিয়ে। আচ্ছা, আপনি নিজেকে কি আপনার আজকের চেহারা, চশমা, দাড়ি, টুপি দেখে আমি বুঝতে পারছি না আপনি আপনার সম্প্রদায়ের কোন ধর্মে বিশ্বাসী কিনা বা কোন ধর্মে বিশ্বাসী, এই প্রশ্ন আমি পরে করি। এখন জানতে চাচ্ছি যে আপনি নিজেকে একজন আদিবাসী বলেন না উপজাতি বলেন, না কি আপনার পরিচয়টা কি, জাতিগত পরিচয়টা কি? আমার জাতিগত পরিচয় হচ্ছে আমি উছই, মানে ত্রিপুরা। আমাদের এখানে ত্রিপুরা বলা হয়, কিন্তু উছই বলে একটি জাতি আছে। কিন্তু এখানে আমরা বাংলাদেশে ঐক্যর কারণে আমরা সবাইকে নিজেকে ত্রিপুরা হিসেবে এখানে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেমন এখানে ধরেন পার্বত্য চট্টগ্রামে 13টা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেই হচ্ছে আমরা তৃতীয় জনসংখ্যা ত্রিপুরা। সেই আদিবাসীর জনগোষ্ঠীর মধ্যে একজন আমি। এই আর কি। আচ্ছা, আমি
হ্যাঁ, ভারতের একটা মানে অংশের নাম বা অঞ্চলের নাম ত্রিপুরা। তা আমি গত রাইট, কয়েক বছর আগে, 2 বছর আগে সম্ভবত ত্রিপুরা ঘুরে আসলাম। আমার যাবার রাইট। সুযোগ হয়েছে, কিন্তু আপনার নামটা দেখে আমি ভাবছিলাম যে আপনি ত্রিপুরার অধিবাসী কিনা। এবং ত্রিপুরাতে হাঁটতে চলতে বা মুভ করলেই দেখা যায় আপনাদের মতো আদিবাসী বা উপজাতি, তারা খ্রিস্টান বা দেখতে অনেকটাই বিদেশিদের বা ফরেনারদের মতো মনে হয়। তো আমি আপনাকে তাই ভাবছিলাম। তো পরে জানলাম যে না, আপনি বাংলাদেশের ভূখণ্ডের একজন বাসিন্দা। আচ্ছা, আপনি আপনার এলাকার লোকদের জন্য যেই অধিকার নিয়ে কাজ করছেন বলছেন ছাত্র জীবন থেকে, আম, সেটা কি ধরনের অধিকার বা কি নিয়ে কাজ করছেন, কিভাবে করছেন? রাইট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে যে বাস্তবতা, এই আজকের যে পার্বত্য চট্টগ্রাম এবং আজ থেকে ২৮ বছর আগে পার্বত্য চট্টগ্রাম কিন্তু এক ছিল না। এক আপনারা ছিল না। যদি ২৮ হ্যাঁ, আপনারা যদি ২৮ বছর আগে পার্বত্য চট্টগ্রাম যদি দেখেন, সেখানে ছিল হচ্ছে দীর্ঘ ২ দশকের যে রক্তক্ষয় একটি আন্দোলন ছিল। আহ হুম, বাংলাদেশের ভূখণ্ড মধ্যেও এক ধরনের সিভিল ওয়ার বলি বা এক ধরনের কনফ্লিক্ট একটা ওখানে চলছিল এই ৩ পার্বত্য চট্টগ্রামে। কিসের জন্য? সেখানে যে আমরা যদি একটু রাজনৈতিক ইতিহাস যদি দেখি যে ৪৭ সাল যখন দেশ বিভাজন হয়, মূলত হচ্ছে কনফ্লিক্টটা শুরু হয় তখন থেকেই, দেশ বিভাজন থেকে। তারপরে হচ্ছে পাকিস্তান আসলো, তারপরে তো বাংলাদেশ আসলো। এই তারপরে হচ্ছে এখানকার মানুষের অধিকার, সে ব্রিটিশ থেকে যদি চিন্তা করি, ব্রিটিশের আমলে যে এখানকার মানুষের যে জীবন জীবিকা যে বাস্তবতা ছিল, এবং সেটি দেশ বিভাজনের পরে পাকিস্তান যখন আসলো তখন যে বাস্তবতা, এবং বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরে যে বাস্তবতা, সেটি একবারে একটা রেজিম থেকে আরেকটা রেজিম কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। তো যাই হোক, সেখানে এতদূর যাচ্ছি না, কিন্তু আমার যেহেতু প্রশ্নটা করছেন, আমার আন্দোলনটা কিসের উপর বেস করে, যেটা বলছি এখানে একটা পার্বত্য চট্টগ্রামে যখন আহ চুক্তি হয় আজ থেকে ২৮ বছর আগে। আপনি জানেন যে ২রা ডিসেম্বর ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়। তখন তৎকালীন আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার নেতৃত্বে যখন দেশ চলছিল, তখন একটি চুক্তি হয় যে পাহাড়ি মানুষের পক্ষ থেকে জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা তিনি সিগনেটরি হন। সেখানে এখানকার আদিবাসীর পক্ষ থেকে তিনি সিগনেটরি হন, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তখন হাসনাত আবদুল্লাহ, আই জাস্ট ফরগট দ্য নেম, তিনি বরিশালের এমপি, আই জাস্ট ফরগট দ্য নেম, আই হোপ হাসনাত আবদুল্লাহ বা আই জাস্ট ফরগট দ্য নেম, উনি হচ্ছে আচ্ছা, সিগনেটরি হন ওকে। আপনার এই রাষ্ট্রপক্ষ থেকে। এই চুক্তি ২৮ বছরেও আমরা যেটা দেখেছি হচ্ছে চুক্তির এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না, এবং এই পার্বত্য চট্টগ্রামের মানুষের যে অধিকার, সেগুলো আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে। এবং এখানে যে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ এবং ডেমোগ্রাফিক যে ইঞ্জিনিয়ারিং বা বলি, এখন টেকনিক্যালি এখন আরেকটা কাজ চলছে, সেটা হচ্ছে আম, আপনার ধর্মান্তরিত যে একটা ইঞ্জিনিয়ারিং চলছে টেকনিক্যালি, সেটি একটা বিষয় রয়েছে। সেগুলোকে হচ্ছে কিভাবে মানুষকে অ্যাওয়্যার করা যায়, এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন কিভাবে করা যায়, সেই অংশে আমি একজন অংশীদার। আমি সেই মুভমেন্ট, এই চুক্তিকে কিভাবে বাস্তবায়ন করা যায়, এখানকার মানুষের অধিকার কিভাবে দেওয়া যায় চুক্তির আলোকে, সেই জায়গায় হচ্ছে আমি কাজ করবার চেষ্টা করছি, এবং সেখানে আমি ভয়েস গুলো রেইজ করি রাষ্ট্রের কাছে। রাষ্ট্রে শুনুক না শুনুক সেটি আমার ফ্যাক্ট না, কিন্তু আমার ফ্যাক্ট হচ্ছে আমাদের যে ভয়েস, আমাদের যে বাস্তবতা, আমাদের যে আহ যে মূল যে বিষয়গুলো, সেগুলো কিভাবে রাষ্ট্রের কাছে, শুধু রাষ্ট্র নয় এবং বিভিন্ন আন্তর্জাতিক ভাবেও কিভাবে তোলা যায়, সেটাকে হচ্ছে আমি দীর্ঘদিন যাবত চেষ্টা করে আসছি আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মানে আমার অনেক কিছু জানার ইচ্ছে ছিল, তার মধ্যে কিছুটা আমি পেয়ে গেলাম। আপনাকে আমার প্রশ্ন করতে সুবিধা হবে।
আচ্ছা, আপনি যে শান্তি চুক্তির কথা উল্লেখ করলেন, এই মুহূর্তে আপনারা কতটুক শান্তিতে বসবাস করতে পারছেন? একটু যদি বলতেন। কারণ আমাদের বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, উনি তো শান্তিতে নোবেল পেয়েছেন। তো এটা একটা বিষয় চলে আসবে হয়তো। আপনারা শান্তি চুক্তির পর যেই শান্তি উপভোগ করেছেন, আর শান্তিতে নোবেল পাওয়া একজন রাষ্ট্রের দায়িত্বে থাকা লোকের অধীনে কতটুক শান্তিতে বসবাস করতে পেরেছেন? একটু সিমিলার বা কম্পেয়ার করতে বলবো আরকি। আচ্ছা, দেখেন, পার্বত্য চট্টগ্রামের আজ থেকে আমি আপনাকে প্রথমেই বলেছি যে যে 28 বছর আগে যে বাস্তবতা, 28 বছর মানে চুক্তির পরে যে বাস্তবতা, কিছুটা তো সেখানে পরিবর্তন এসেছে। যেমন হুম, আমরা যদি দেখি, যখন এখানে ইনসার্জেন্সি চলছিল, যখন একটা যুদ্ধ মধ্যে যখন এই ৩ পার্বত্য চট্টগ্রাম চলছিল, তখন যে বাস্তবতা, তখন যে এখানকার শিক্ষা হার, এখানে যে ডেভেলপমেন্ট প্রসেস বলি, সেগুলো এক ধরনের আনটাচ ছিল অনেক কিছু। কিন্তু চুক্তির পরে হুম, অনেক কিছু এখানে ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, মানুষের হেলথ কিছু আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। তারপরে শিক্ষাগত সেগুলো কিছু কিছু চলে এসেছে। এখন আমরা যদি বলি যে প্রকৃত যে শান্তি, যে কথা বলছি, সেই শান্তি আসলে আগেও ছিল না, এখন মনে হচ্ছে যে আরো সেটি কঠিন হয়েছে আগের থেকে। আচ্ছা। কেন? এখন হচ্ছে মনে হচ্ছে জিনিসটা আরো মানে সিস্টেমেটিক্যালি আরো বেশি মানে আগ্রাসনটা বেড়েছে। সেটা আমরা যদি বলি এটাকে এক ধরনের মডার্ন কলোনাইজেশন আমরা বলতে পারি। মডার্ন অবশ্যই। কলোনাইজেশন কেন এই শব্দটা আমি ইউজ করছি? এই কলোনাইজেশনটা এখনো যায়নি আমার মনে হয়। কেন? যখন কলোনাইজেশন ছিল তখন তো একটা ডাইরেক্ট একটা আগ্রাসন ছিল। যারা হুম, সাম্রাজ্যবাদ যারা আছে, ইম্পেরিয়ালিজম যারা ছিল, তারা তো একটা সরাসরি তখন আগ্রাসন ছিল। এখন সরাসরি আগ্রাসন করার সুযোগ নেই। সেজন্য এটাকে আমি একটা মডার্ন কলোনাইজেশন বলার চেষ্টা করছি। কিসের জন্য? এখানে সিস্টেমেটিক ভাবে আমাদেরকে কলোনাইজ করে রাখা হয়েছে। সেটা কিভাবে? বিভিন্ন জাতীয় রাজনীতি দল রয়েছে, যেমন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে এখানে কিন্তু আমাদের জনপ্রতিনিধি তো ডেফিনেটলি আছে। আওয়ামী লীগের আমলে এখানে আমাদের আদিবাসী থেকে পার্বত্য চট্টগ্রামের ৩ জন আদিবাসী রিপ্রেজেন্টেটিভ ছিল পার্লামেন্টে। কিন্তু আমরা দেখেছি তারা আমাদের রিপ্রেজেন্টেটিভ থেকেই, আমাদের জনগোষ্ঠী থেকেই তারা পার্লামেন্টে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে কিন্তু আমাদের কথা বলছে না। তারা শুধু ওই কথাগুলোই বলছে যেটা রাষ্ট্র বলাতে চায়। তখন আমরা যখন এখানে প্রতিবাদ এই করি, তখন বলছে, কই আপনাদের পার্লামেন্টারিয়ান গুলো তো এসে এই কথাগুলো বলছে না। তারা হুম, তো বলছে পার্বত্য চট্টগ্রাম ভালো আছে, তারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন হচ্ছে, সেখানে শিক্ষা বিকাশ হচ্ছে, কই সেখানে তো এইসব সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে এক ধরনের সিস্টেম্যাটিক কলোনাইজেশন। তারা কি করে? আমাদের মধ্য থেকে তারা লিডার চুজ করে এবং তারা তাদেরকে পাপেট বানিয়ে রাখে। তারা যেটা চায় সেটা তাদের মধ্য দিয়ে কথা বলানো হয় এবং আমাদের যে ভয়েস গুলো সেগুলো ভয়েসলেস হয়ে যায়। এটার মধ্য দিয়ে যে মডার্ন কলোনাইজেশন, আমাদের মধ্যেই কনফ্লিক্ট সৃষ্টি করে দেওয়া হচ্ছে। মানে আমাদের মধ্যে দুভাগ। এক ভাগ আমরা বলছি আমরা আমরা অধিকার পাচ্ছি না। কিন্তু যারা রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছে এবং যারা সেই আম বড়, বড় দলের যারা রিপ্রেজেন্টেটিভ আছে এবং আমাদের আদিবাসীদের হয়ে যারা পার্লামেন্টে যাচ্ছে সেই দল থেকে, তারা ওই কথাগুলোই বলছে যেগুলা রাষ্ট্র তাদেরকে শিখিয়ে দিচ্ছে। তাহলে এই যে এক ধরনের কনফ্লিক্ট এবং আমাদের মধ্যেই তারা লড়াই লাগিয়ে দিচ্ছে। আমরা বলছি আমরা অধিকার পাচ্ছি না, কিন্তু একজন পার্লামেন্টারিয়ান আমাদের আদিবাসী, সে গিয়ে বলছে না এখানে চুক্তি বাস্তবায়ন হচ্ছে, এখানে মানুষের অধিকার নিশ্চিত করা হচ্ছে। এই যে একটা কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের মধ্য দিয়ে হচ্ছে সঠিক যে ভয়েসটা সেখানে যাচ্ছে না। এই জন্য এটাকে আমি ডিফাইন করছি এজ এ মডার্ন কলোনাইজেশন। এখন আপনি বলছেন আওয়ামী লীগের আমলে আমরা কেমন ছিলাম এবং ইন্টারিম গভর্নমেন্টে আমরা কেমন ছিলাম এবং এখন কেমন আছি।
আমরা জানি যে আওয়ামী লীগের আমলে একটা নেগোসিয়েশনের একটা সুযোগ ছিল, যেহেতু আমরা সবসময় আওয়ামী লীগের উপর একটা বিশ্বাস রেখেছিলাম, যেহেতু তারা চুক্তিটা করেছে তারা হয়তো বাস্তবায়নটাও তারাই করতে পারবে। কিন্তু আমরা দীর্ঘ বহু বছর আমরা দেখেছি, দীর্ঘ 15 বছর তো আমরা দেখেছি, এর আগেও 5 বছর, মিনস লাইক অ্যাবাউট 20 ইয়ার্স তারা ছিলেন এই চুক্তি। 28 বছরে 20 বছরে হচ্ছে আওয়ামী লীগ পাওয়ারে ছিল। সেই মধ্যে কিন্তু তারা চাইলে অনেক বাস্তবায়ন করতে পারতেন, কিন্তু তারাও সেটি করতে পারলেন না। যাই হোক, সেটি যেহেতু আওয়ামী লীগ সরকার এখন নেই, এরপর হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট আসলেন, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি অনেক আদিবাসীদের নিয়ে কাজ করেছেন। ওনার উনি গ্রামীণ ব্যাংক নিয়েও আপনার ধরেন এখানে মহিলাদের নিয়ে কাজ করেছেন, গ্রামগঞ্জে কাজ করেছেন। তো আমরা ভেবেছিলাম উনি আসার পরে কিছুটা চেঞ্জ হতে পারে। এটি বাস্তব। তিনি বলছেন যে বাক স্বাধীনতা আমরা পেয়েছি, এটা সত্যি কথা, কিন্তু বাক স্বাধীনতা পেয়ে কি লাভ যদি সেই আমাদের বক্তব্য, আমাদের কথাগুলো যদি তিনি পাত্তাই না দেন, কথা না শুনেন, তাহলে সেই বাক স্বাধীনতার কোনো মূল্যই নেই। যেই দেশে বাক স্বাধীনতা দেওয়ার পরে সেগুলো যখন আমলে নেওয়া হয় না, সেটি তো আরো বেশি ডেঞ্জারাস। আমরা মনে করেছিলাম তিনি যেহেতু নোবেল বিজয়ী, তিনি অনেক কিছু করতে পারবেন, তিনি মানুষের মেহনতির মানুষের কথা বুঝবেন, দুঃখী মানুষের বুঝবেন। তিনি এসেই তো বলে দিয়েছেন যে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আসলে ওনার করার কিছু নেই, কারণ কি উনি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের একজন প্রধান, তিনি আসলে চাইলে এটা নিয়ে কিছু করতে পারেন না। কিন্তু সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চুক্তিটা আসলে কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো গোষ্ঠীর সাথে কিন্তু হয়নি। চুক্তিটা হয়েছে একটি রাষ্ট্রের সাথে। যে রাষ্ট্র আসুক না কেন এটাকে আমলে নেওয়া উচিত। কিন্তু আমরা ভুলে যাই যে পার্বত্য চট্টগ্রামের এই চুক্তিটাকে আমরা মনে করি একটা ব্যক্তিগত একটা চুক্তি। আমরা মনে করি তা আওয়ামী লীগের চুক্তি। এটা মনে করি আমরা এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুক্তি। আসলে সেটা তো নয়। এটিতে রাষ্ট্রের চুক্তি, রাষ্ট্রের সাথে একটি জনগোষ্ঠীর চুক্তি। এটাকে কিন্তু গুরুত্বের সাথে রাষ্ট্রকে দেখা উচিত। কিন্তু এই বিষয়টাই হচ্ছে রাষ্ট্র বোঝার চেষ্টা করছে না। আমরা সবকিছুকে পলিটিক্যালাইজ করার চেষ্টা করছি। এটাকে আমরা গভীরভাবে এনালাইজ করার চেষ্টা করি না যে এই চুক্তির মধ্যে কি রয়েছে, এই চুক্তির মধ্য দিয়ে আসলে পার্বত্য চট্টগ্রাম কি হয়েছে এবং কোন পর্যায় থেকে কোন জায়গায় এসেছে। এই জায়গা কিন্তু অনেকে আমরা মূল্যায়ন করতে চাই না, এটাকে আমরা পলিটিক্যালাইজ করতে চাই। আমরা মনে করি যে আওয়ামী লীগ করেছে, এটা আওয়ামী লীগ দেখবে, আমাদের দেখার বিষয় না। আসলে সেটি নয়, কারণ কি এটি একটি রাষ্ট্রের চুক্তি। এটাকে যে কোনো দল আসুক না কেন, এটাকে কিন্তু গুরুত্বের সাথে দেখা উচিত। এখন আমরা চিন্তা করছি, এখন বিএনপি এসেছে, আমরা চেষ্টা করছি যে সেম নেগোসিয়েশন চলছে। যেমন আমি প্রায় একটি কথা বলি, যে আমি একটু লম্বা করে বলছি কিসের জন্য, আশা করি আপনি একটু বিরক্ত বোঝার হবেন না। জন্য। আমি এটাকে বুঝবার জন্য একটু আমাকে ভেঙে বলতে হচ্ছে। হ্যাঁ, যেমন অনেক সময় বলা হয় যে, এখন বলা হয় এখন যারা চুক্তি করেছেন আপনারা কিসের জন্য বিএনপির সাথে নেগোসিয়েশনে যাচ্ছেন, এই চুক্তি তো আওয়ামী লীগের। আমি অনেকজনকেই বলেছি এবং আপনার এখানেও বলছি যে পার্বত্য চট্টগ্রামের মানুষের চুক্তি কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো গোষ্ঠীর সাথে হয়নি, এতে রাষ্ট্রের সাথে। আজকে আওয়ামী লীগ পাওয়ার নেই, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি না। এখন ইন্টারিম গভর্নমেন্ট নেই, আমরা ইন্টারিম গভর্নমেন্টের কথা বলি না। এখন বিএনপি আছে, এখন আমাদের প্রশ্ন থাকবে বিএনপির কাছে, তারা এই চুক্তি নিয়ে কি করছে। কিন্তু আমরা বারবার ভুলে যাই, আমরা অনেকেই মনে করে যে এই আমরা এই চুক্তি শুধুই একজনই বাস্তবায়ন করতে পারবেন, সেটা মনে করেন। এবং আমরা যদি দেখি যে এই 5 আগস্টের পরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা সবচেয়ে খারাপ, কিন্তু পার্বত্য চট্টগ্রামে একটি আওয়ামী লীগকে হাত দেওয়া হয়নি। কিসের জন্য? কারণ কি এখানে ওরা মনে করেছিল এই 16 বছরের সবচেয়ে ফেক কেস, এই পার্বত্য চট্টগ্রাম যে আঞ্চলিক দলগুলো রয়েছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যেহেতু জনসংহতি সমিতি করি না, কিন্তু আমি কিন্তু সেই পরিবারের সন্তান। কারণ কি আমার বাবা একজন গেরিলা যোদ্ধা ছিলেন, তিনি এখনো জনসংহতি সমিতির সাথে আছেন। তিনি গেরিলা যুদ্ধে 2 দশক জঙ্গলে ছিলেন। এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখনো তিনি আন্দোলনে আছেন এবং তিনি আঞ্চলিক পরিষদের সদস্য। আমি তার সন্তান হিসেবে আমি দেখে আসছি এই বিষয়গুলো। পার্বত্য চট্টগ্রামে একমাত্র জায়গা যেখানে আওয়ামী লীগদেরকে কেউ হাত তুলে না। এবং
তারা কিন্তু সবচেয়ে মনে করেছিল যে এখানে তারা সবচেয়ে বিপজ্জনক, কিন্তু সবচেয়ে তারা সেফ ছিল হচ্ছে 3 পার্বত্য চট্টগ্রাম। কারণ কি এখানে আমি যতটুকু জানি যে এখানে এই আঞ্চলিক দলের যে প্রধান সন্তুল আরমা তিনি বলেছেন, আমাদের লড়াই কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, তাদেরকে আমরা হাত তুলবো কিসের জন্য? আমাদের লড়াই রাষ্ট্রের কাঠামোর বিরুদ্ধে, রাষ্ট্রের যে আদিবাসীদের বিরুদ্ধে যে নিপীড়নের যে চিন্তা তাদের রয়েছে, তাদের যে সাইকোলজি যে আমাদের বিরুদ্ধে আছে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই কোনো দলের নয়, কোনো ব্যক্তি নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমাদের লড়াই রাষ্ট্রের যে কাঠামো রয়েছে, যে কাঠামোর বিরুদ্ধে লড়াই, যে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন আনতে চাই পার্বত্য চট্টগ্রামে। এবং এই পরিবর্তন শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, এই মডেলটা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, যে এই রাষ্ট্রের মিলেমিশে সবার অধিকার নিশ্চিত করে আমরা বাঁচতে পারি। এটাই হচ্ছে জনসংহতির সমিতির চিন্তা, এবং এটা হচ্ছে এই আপনার মানবেন্দ্র লারমা যিনি জনসংহতি সমিতির যিনি প্রতিষ্ঠাতা, ওনারও একই চিন্তা। এই আর কি। সরি এত লম্বা করে আপনাকে। না, না, না। বরং আমাদের জন্য সুবিধা হয়েছে আপনার এই লম্বা আলোচনায়, ঠিক আছে? ইদানিং মানে সামহাও আপনাদের পার্বত্য এলাকার কারো সাথে আমার ফ্রেন্ড মানে ফেসবুক ফ্রেন্ড হয়েছে। এই সুবাদে আমি অনেকের সাথে ইদানিং মানে ডে বাই ডে পার্বত্য অঞ্চলের অনেকে খুঁজে পাচ্ছি। তো অনেকের ভিডিও দেখি, যেটা আগে আমার কখনোই চোখে পড়েনি। এই রিসেন্ট জানতে পারলাম যে একজন বলতেছিল খুব অভিযোগ করে, তার ফেসবুকে দেখছি একটা ভিডিও, সেটা হলো যে এমন একটা অবস্থা যে 10 কেজি মাংস কিনতে গেলে অনুমতি নিতে হয়। একটা মানে বর্ষবরণ উৎসব উপলক্ষে যদি মাংস কিনতে চায়, সেটার পারমিশন লাগে, জবাবদিহি করতে হয়। 1 কেজি লবণ কিনতে গেলে সেখানে নাকি জবাবদিহি করতে হয়। এত পরাধীন তারা। এই বিষয়টা যদি একটু খোলামেলা বলতেন, যেটা কেন, কাদের অধীনে আপনারা চলছেন? আসলে এই অবস্থাটা তৈরি হওয়ার পিছনে কারণটা কি? আচ্ছা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই বিষয়টা মূলত শুরু হচ্ছে আমরা যদি দেখি, এটি মূলত হচ্ছে আওয়ামী লীগের রেজিম পতন হওয়ার ঠিক শেষের দিকে এই জিনিসটা শুরু হয়। মূলত এই বিষয়টি রুমা এবং থানচি দিকে বেশি হচ্ছে। এটি কিন্তু নতুন নয়, এটি কিন্তু যখন ইনসার্জেন্সি পিরিয়ড ছিল। রুমা এবং থানচি এটা কি একটা এলাকার নাম? হ্যাঁ, উপজেলা। এটা বান্দরবনে উপজেলা। হ্যাঁ, এখানে হচ্ছে। এবং এটি এইসব বিষয় আসলে পার্বত্য চট্টগ্রামে কোনো কিছু নতুন নয়। নতুন নয় এই জন্য বলছি, ইন এ সেন্স ইনসার্জেন্সি পিরিয়ডেও এটি একই ছিল। কারণ কি, যখন ইনসার্জেন্সি পিরিয়ডে যখন ছিল, আজ থেকে 28 বছর, যখন শান্তি বাহিনীরা যখন গেরিলাতে ছিলেন, তখন প্রত্যেকটা পরিবার 1 কেজি বেশি, আধা কেজি বেশি লবণ কিনতে পারতো না। কারণ কি, তখন মিলিটারিরা মনে করতেন আধা কেজি 1 কেজি বেশি নিলে তারা সেগুলো শান্তি বাহিনীদেরকে দিবে। তো একই পরিস্থিতি এখন সৃষ্টি হচ্ছে একটা কারণে, সেখানে যখন কুকিচিং বলে একটি দল, বম জনগোষ্ঠী থেকে, যারা মনে করেছিল এই বম পাংখোয়া খুমিদেরকে নিয়ে তারা একটি এখানে খ্রিস্টান স্টেট দাবি করেছিল। সেটি মানে মানুষ দাবি করতেই পারে, দাবি করা, কিন্তু সেটি কতটুকু যুক্তিযুক্ত সেটা হচ্ছে আসল কথা। কে কি দাবি করছে না করছে সেটি নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু কেন বিষয়টা আসছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে হচ্ছে এই বিষয়টা তুলতে হচ্ছে। কুকিচিং নামক যে একটি সংগঠন হয়েছে, সশস্ত্র সংগঠন, মূলত হচ্ছে 3-4টা জাতিকে মিলে তারা এই সংগঠন বললেও সেখানে হচ্ছে ম্যাক্সিমাম বম জনগোষ্ঠী থেকে ছিল। যেহেতু এখানে একটা ব্যাপক মাঝখানে অরাজকতা সৃষ্টি হয়েছে, তাদের মধ্য দিয়ে খুন খারাপি হয়েছে, তারা মূলত আক্রমণটা প্রথম তারা যে অপারেশনটা শুরু করে সেটি হচ্ছে ত্রিপুরা জনগোষ্ঠীদের উপরে। সেজাম পাড়া বলে রুমাতে ছিল, সেখানে তারা ব্যাপক গোলাগুলি করেন এবং সেখানে নিরীহ মানুষ ত্রিপুরাদেরকে তারা জবাই করে এবং হত্যা করা হয়। সেটির বিরুদ্ধে কিন্তু আমরা
মানববন্ধন প্রথমেই এই কুকিচিনের বিরুদ্ধে ত্রিপুরা জনগোষ্ঠী বান্দরবনে আমরা মানববন্ধন করেছিলাম, এবং কুকিচিনের যে নেতা নাথান পম, তার বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং তার ছবি আমরা তখন পুড়িয়েছিলাম। কারণ কি, এই আন্দোলনটা আমরা আগে করেছিলাম, তখনও কিন্তু বাংলাদেশ সরকার এত সোচ্চার ছিল না এই কুকিচিনের বিরুদ্ধে। এই কুকিচিনকে যেন সৃষ্টি করা হয়েছে কোনো না কোনো একটা রাজনৈতিক এখানে কৌশল রয়েছে। সেটি যারা সৃষ্টি করেছে তারা বলতে পারবে, কারণ কি কুকিচিনের সৃষ্টি সেই আওয়ামী লীগের আমলেই হয়েছে। এটা এলিগেশনে, কিন্তু এটা বাস্তব। এটা কারণ কি, এখানে যারা এখানে লোকালি যারা পলিটিক্স করেন, তাদের একটা মিস ক্যালকুলেশন। তারা মনে করেছিল এরকম একটা দল গঠন করলে হয়তো চুক্তিটাকে বাধা দেওয়া যাবে। তারা চুক্তির পক্ষে যারা আছে তাদেরকে কিভাবে ব্যাহত করা যায়, এই চুক্তিটাকে কিভাবে নস্যাৎ করা যায়, সেই চিন্তার থেকে মনে হয় আমার এই কুকিচিং ন্যাশনাল ফ্রন্টকে তৈরি করা হয়, এবং সেটির মধ্য দিয়ে একটি এখানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়, যেটা আমি জানি এবং বুঝি। কিন্তু সেখানে অন্য ধরনের ন্যারেটিভ আছে, যারা বলতে চায় অনেক কিছু। আমি এই জন্য ডিটেলসে যাব না, কারণ কি সবকিছু এখানে বলা যাবে না, বলাও ঠিক হবে না। এখানে কিছু গভর্নমেন্ট থেকে কিছু ন্যারেটিভ আছে, কিন্তু বাস্তব ন্যারেটিভ কিন্তু অন্য কিছু। সেটি যারা আমরা এখানে রাইটস অ্যাক্টিভিস্ট আছি, যারা হোম গ্রাউন্ডে কাজ করছে, আমরা এটাকে জানি যে বিষয়টা কি। হয়তো বিষয়টা আপনার এখানে আমি খুলে বলতে পারবো না, যে বাস্তবতা সেই বাস্তবতা আজও এখানে আছে, এজন্য সেটাকে হয়তো আমি ফুললি আপনাকে বলতে পারছি না। এই কারণে হচ্ছে, যেহেতু এখানে অরাজকতার সৃষ্টি হয়েছে, সেই জন্য মানুষ যখন রুমাতে বাজার করতে আসে, এখানে একটা ডেরোগেশন আছে যে 5 কেজি বেশি চাল কিনা যাবে না একটা পরিবার থেকে, কিছু ডেরোগেশন। এবং সেগুলো যদি কিনতে হয়, সেখানে স্পেসিফিক ক্যাম্প আছে, ক্যাম্পের কমান্ডারদের থেকে অনুমতি নিয়ে হচ্ছে আপনাকে কিনতে হবে, এবং যথেষ্ট রিজন থাকতে হবে কি কারণে আমি এতগুলো চাল কিনছি, বা এত কিছু, এত লবণ, এত মাংস কেন কিনছি, সেটি হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে কুকিচিং কিভাবে আসলো, তারা আমাদের থেকে ভালো বলতে পারবেন। কুকিচিং এর নাম ধরে নিরাপত্তার নামে কেন কিনতে পাচ্ছে না, সেটাও তারা ভালো বলতে পারবে আমার থেকে। আমরা জানি, কিন্তু আমাদের থেকে আরো ভালো তারা বলতে পারবে, তারা আমাদের থেকে ভালো উত্তর দিতে পারবে। কিন্তু এই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ। আচ্ছা, এই যে বললেন আপনি আপনার বাবার কথা, এটা আমার জন্য খুব মানে ভালো হলো। তাকে নিয়ে একদিন প্রোগ্রাম করা যেতে পারে। প্রায় 2 যুগ আপনার বাবা হয়তো গোপনে বা আন্ডারগ্রাউন্ডে ছিলেন, যুদ্ধ করেছেন। আচ্ছা, এই যুদ্ধের গোলটা কি? মানে আপনারা আসলে কি চান? যে আপনারা স্বাধীন হতে চান? নাকি মানে শুধুই আপনাদের অধিকারের জন্য সেই কুকি চীনের হয়ে বা তাদের বিপক্ষ বা একটা বিষয় নিয়ে যে আপনারা যুদ্ধ করছেন, যুদ্ধ ভাব চলছে আপনাদের এলাকায়, সেটার মূল উদ্দেশ্য কি? এটা বলছি এই জন্যে যে সম্ভবত এখন থেকে প্রায় 50 বছর আগে, আমি তখন ছোট ছিলাম, সেই বর্ডার এলাকা থেকে গাড়ি দিয়ে একজনের সাথে জিপ গাড়ি দিয়ে আমি ঢাকা আসি। সেই মানে গাড়িতে থেকে আমি একটা গল্প শুনছিলাম যে আমাদের দেশ ভাগ হওয়ার আগে, সেটা 47-এর আগের কথা, যে ব্রিটিশরা যখন চলে যায় তখন বাঙালি খ্রিস্টানদের কাছে একটা প্রস্তাব রেখেছিল যে পাকিস্তান রাষ্ট্র ভাগ হচ্ছে ইসলাম ধর্মের উপর ভিত্তি করে, আর ভারত থেকে যাচ্ছে হিন্দুদের রাষ্ট্র হিসেবে। তো খ্রিস্টানদের জন্য আলাদা কোনো ভূমি চাই কিনা। তো এই যে বিষয়টা এখন অতি সম্প্রতি শেখ হাসিনা তার এক বক্তব্যে বলেছিলেন যে সাদা চামড়ার কোনো এক দেশ, যে তারা চাচ্ছে যে কৌশলে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে মিয়ানমার থেকে একটা অংশ নিয়ে খ্রিস্টানদের জন্য রাষ্ট্র বা দেশ তৈরি করবে। আর আপনার আজকের আলোচনায় সেই বিষয়টা কিন্তু উঠে আসছে অলরেডি। মানে আমি মনে করলাম যে আমার পরিষ্কার হয়ে গেল যে এটার সত্যতা আছে। তো এইটার আপনার
মানে গোলটা কি আসলেই স্বাধীনতা চাচ্ছেন, না শুধুই আপনারা যেটা বলছেন যে 5 কেজি চাল কেনার যে অধিকার সেটাকে আপনারা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? না, এখানে ইন্টারেস্টিং বিষয় যে আপনি বলছেন যে আমাদের আন্দোলনের গোলটা কি। পরবর্তীতে আমি আসছি যে এই খ্রিস্টান স্টেট ইস্যু নিয়ে। আমাদের আন্দোলনের গোলটা এটা কমপ্লিটলি ক্রিস্টাল ক্লিয়ার। এখানে অনেকেই আছে যারা আবার বলেন কি বলছেন? আমাদের আন্দোলনের যে গোলটা একেবারে আয়নার মতন স্বচ্ছ, সবাই জানে। হ্যাঁ। আমাদের গোলটা কি? সেই গোলটা হচ্ছে আমরা এই দেশের সাথে থাকতে চাই। শুধু একটাই গোল, সেটা হচ্ছে এখানকার মানুষের যে অধিকার, বিশেষ করে যে ভূমি অধিকার, রাজনৈতিক যে অধিকার, অর্থনীতি যে অধিকার, ডেভেলপমেন্টের সাথে যে যা অধিকার, সেগুলো যেন নিশ্চিত করা হয় এখানকার মানুষের, এখানকার যে ভূমিপুত্র মানুষের। সেটি নিয়ে হচ্ছে মূলত আন্দোলন। এই এখানে আর দেশ বিভাজন করা, আলাদা স্বাধীন হওয়ার এটা কোনো ইন্টেনশন নাই। সেটা কেন বলছি দেখেন, এই এখানে অনেক, এখানে যে সেটেলার যারা বাঙালি আছে, সেটেলার ইন এ সেন্স সেটেলার এই জন্য 80 সনে জিয়া রহমানের যে ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং মধ্য দিয়ে 4 লক্ষ বাঙালি এখানে ঢুকে দেওয়া হয়েছে সমতল থেকে। সেই ইঞ্জিনিয়ারিং কারণে আজকে যে আমাদের জনসংখ্যা যে পর্যায়ে চলে গেছে, যেমন ব্রিটিশ আমলে এখানে বাঙালি সংখ্যা ছিল অনলি 5%, লেস দেন 5%। আজকে সেখানে বাঙালি সংখ্যা হয়ে গেছে আপনার 56%। হ্যাঁ, এই যে ডেমোগ্রাফিক যে ইঞ্জিনিয়ারিং, এটাকেই তখন এই ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং কে বুঝতে পেরেই হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা তিনি আন্দোলন শুরু করেছিলেন। এই জনসংহতি সমিতি যে একটি আঞ্চলিক দল তিনি সৃষ্টি করেছিলেন, পরবর্তীতে আর্মস স্ট্রাগল তিনি শুরু করেছিলেন। তিনি এই বাস্তবতাকেই তিনি তখন বুঝতে পেরেছিলেন, এবং উনি যে বুঝতে পেরেছিলেন সেটা কিন্তু আজকে সেই বাস্তব যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখন যে পার্বত্য চট্টগ্রামে যে বাস্তব চিত্রটা এখন আমরা দেখছি, তিনি কিন্তু সেটি আজ থেকে 54 বছর আগে তিনি দেখেছিলেন। স্বাধীনতার হওয়ার থেকে তিনি দেখেছিলেন যে পাহাড়ে একসময় এরকম হবে যদি আমরা আন্দোলন না করি, এবং সেটি সত্য হচ্ছে। আজকে দেখেন এখানে অনেক সেটেলার নেতারা আছে, তারা বলে যে আমরা স্বাধীন জুম্মল্যান্ড চাই, কিন্তু এখানকার যারা আঞ্চলিক রাজনীতি করে তারা নিজেদেরকে জুম্মা হিসাবে দাবি করে, কিন্তু কোনো সময় জুম্মল্যান্ড চায়নি। কিন্তু এটি একটি প্রপাগ্যান্ডা। তারা বলে তারা ভারতের সাথে যেতে চায়, এরকম করে এখানকার যারা বাঙালি নেতারা আছে তারা বলে আমরা নাকি ভারতের সাথে সম্পৃক্ত হতে চাই। ভারতের সাথে যদি সম্পৃক্ত হতে চায়, যদি হতে হতো আজ থেকে 28 বছর আগে, যখন শান্তি বাহিনী ছিল, যখন তাদের লড়াই করার মতো যখন শক্তি ছিল, যখন ভারত শান্তি বাহিনীদেরকে সহযোগিতা করছিল, ভারতের থেকে যখন এই শান্তি বাহিনীরা লড়াই করছিল গেরিলা যুদ্ধ, তখনই তো তারা ভারতের সাথে যেতে পারতো। তখন যায়নি, চুক্তি করে কেন এই আপনার বাংলাদেশের সাথে তারা সম্পৃক্ততা আসতে চাইলো কিসের জন্য? তখনই তো ভারত চাইলেই এই সব গেরিলাদেরকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে এই তিন পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে তারা তাদের রাষ্ট্রের সাথে নিয়ে যেতে পারতো। সেটি কিন্তু বাস্তব নয়, সেটি কিন্তু ঠিক নয়। মানে এটি একটা মিথ্যা একটা এলিগেশন সবসময় থাকে। এই আমাদের গোলটা হচ্ছে এই সোনার বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের থেকে নিজের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখন বলা হচ্ছে এটাকে খ্রিস্টান স্টেট ইস্যু নিয়ে আপনি তুলেছেন। খ্রিস্টান স্টেট, এটা সাদা চামড়াদের সাথে সাবেক প্রধানমন্ত্রী কি কথা হয়েছে, কি হয়েছে সেটি আমাদের জানা নেই, কিন্তু যে বাস্তবতা এখানে জনসংখ্যা, এখানে যে খ্রিস্টান যে সংখ্যা দিয়ে সেটি নিয়ে আসলে এখানে খ্রিস্টান স্টেট করা যাবে কিনা আমি সন্দেহান। এই জন্য বলছি তিন পার্বত্য চট্টগ্রামে এখানে খ্রিস্টানদের জনসংখ্যা মাত্র 3.5%, এখানে মুসলিম হচ্ছে 52%, বুদ্ধিস্ট 48%, হিন্দু 9.5%। তাহলে আপনি কি মনে করেন 3.5% পপুলেশন দিয়ে একটা খ্রিস্টান স্টেট করা যায়? ইজ ইট পসিবল? তাহলে এটা কি প্রপাগেন্ডা নয়? এটি একটি প্রপাগেন্ডা।
এটা একটা প্রপাগান্ডা, জাস্ট এটাকে মানে ঘোলা পানিতে শিকার করবার জন্য, যে পার্বত্য চট্টগ্রামকে সবসময় কিভাবে একটা কনফ্লিক্টে রাখা যায়। কনফ্লিক্টে থাকলে এখানে একটা ইন্টারেস্ট আছে, এখানে বাস্টেড ইন্টারেস্ট একটা থাকে, এবং সেই ইন্টারেস্টটা থার্ড পার্টি অনেক বেনিফিটেড হয়। থার্ড পার্টি বলতেই এখানে আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝবেন কারা এখানে সবচেয়ে অ্যাবসলিউট পাওয়ার নিয়ে থাকে, এবং সবচেয়ে এখানে ইম্পিউনিটি, যেটা বলে কালচার অফ ইম্পিউনিটি, এনজয় করছে কারা, এখানে সবচেয়ে লাভবান কারা হচ্ছে। একটু ঘাটাঘাটি, যারা আপনারা সাংবাদিক আছেন, একটু পড়াশোনা করেন, ডেফিনেটলি আপনারা বিষয়টা জানেন। আমি এখানে ডিটেলস যেতে চাচ্ছি না। ধন্যবাদ। আপনি বলছেন যে 28 বছর আগে শান্তি চুক্তি হওয়ার আগে যখন শান্তি বাহিনী ছিল, মানে ফিল্ডে যুদ্ধ করেছে, তখন ভারত চাইলেই সেই অংশটাকে কাজে লাগাতে পারত এবং তারা আচ্ছা। তাদের সাথে অন্তর্ভুক্ত করতে পারত। অ্যাকচুয়ালি বাস্তবে কখনোই তারা চায়নি। আহ, না, আপনাদের জনগোষ্ঠীও চায়নি, ভারতও চায়নি, কিন্তু তারাও চায়, পুরোটাই ভারতও চায়। পুরোটাই হ্যাঁ, পুরোটাই একটা প্রপাগান্ডা। আচ্ছা, ৭১ সনে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এটা নিয়েও কিন্তু একটা বড় প্রপাগান্ডা আমাদের দেশে ডেফিনেটলি। চলছে যে ভারত নাকি আমাদেরকে নিয়ে নিতে চায়। কিন্তু আসলে যে ঘটনা তারা কখনোই চায় না। যদি তাই চাইতো, তাহলে সেই দেশ স্বাধীন হওয়ার সময়ই যেই মানে সংখ্যার সৈন্য বাংলার ভিতরে ছিল, যুদ্ধে অংশগ্রহণ করেছে, তখন স্বাধীন করে আমাদেরকে না দিয়ে চাইলে তাদের অংশ করতে পারতো। এই সম্পর্কে আপনার ধারণা কি, যে ভারত কি আসলেই চায়, না তারা চায় না? আর এই যে প্রপাগান্ডা, এই প্রপাগান্ডার মানে সুফল বা কুফলটা কি? তারা কেন এই প্রপাগান্ডা চালাচ্ছে, কারা চালাচ্ছে? ধন্যবাদ। আসলে হ্যাঁ। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখ, আপনি ঠিক কথাটাই বলেছেন যে এই ৭১ নিয়ে প্রপাগান্ডা রয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রপাগান্ডা রয়েছে। এই প্রপাগান্ডা গুলো আমরা জানি, কিন্তু তারপরে পলিটিক্যাল বেনিফিটের কারণে কিন্তু এই প্রপাগান্ডা গুলো আমরা ভাঙতে চাই না। সামহাও হুম, এখানে কিন্তু আমরা যারা আহ, আহ, মানে প্লুরালিজমে বিশ্বাস করি, বা যারা আম, প্রগতিশীল চিন্তা রাজনীতি করেন, তারাও কিন্তু এটা বুঝিও না বোঝার ভান করার কারণেই কিন্তু এই জটিলতা আরো সৃষ্টি হয়েছে। এই 5 আগস্ট যে হয়েছে, এই যে কৃত্রিম যে, এটা যদি বলতে চাই এখন আমাকেই আবার আঘাত করা হবে। আমি কেন এই কথা বলছি, আমি কৃত্রিম মাস মুভমেন্ট এই জন্য বলছি, আপরাইজিং বলছি। এটা কৃত্রিম ভাবে করা হয়েছে। যদি কৃত্রিম ভাবে যদি করা না হতো, তাহলে আজকে নেপালের যে গণ অভ্যুত্থান, শ্রীলঙ্কার যে গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের গণ অভ্যুত্থান থাকতো একই। আজকে যদি আপনি নেপালের গণ অভ্যুত্থান যদি দেখেন, শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান যদি দেখেন, বাংলাদেশের গণ অভ্যুত্থান যদি দেখেন, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। আজকে দেখেন শ্রীলঙ্কা গণ অভ্যুত্থানের পরে তাদের যে অর্থনীতি, যে বাস্তবতা যে পর্যায়ে চলে গেছে, আজকে নেপালে যে আহ এই গণ অভ্যুত্থানের পরে নতুন রাষ্ট্র যে আসলো, যে গণ অভ্যুত্থান যারা করেছে তাদের মধ্য থেকে যে রাষ্ট্র প্রধান হতে যাচ্ছে বা হয়েছে, আজকে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান পরে চিত্র দেখেন, এটি প্রমাণ করে যে আমাদের গণ অভ্যুত্থান ছিল একটা রেজিমকে নামিয়ে দেওয়ার একটা কৃত্রিম গণ অভ্যুত্থান ছিল। অন্য রাষ্ট্রে যে গণ অভ্যুত্থান ছিল সেটার সঠিক জনগণের গণ অভ্যুত্থান ছিল, এই জন্য সেখানে গণমানুষের অধিকার এবং গণমানুষের চিন্তা, সেখানে তাদের রায় প্রতিফলিত হয়েছে। কিন্তু বাংলাদেশে কিন্তু সেটি হচ্ছে না। এখানে একটি প্রপাগান্ডা, ৭১কে কিভাবে নস্যাৎ করা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কিভাবে ধ্বংস করা যায়, সেই প্রপাগান্ডা থেকে কিন্তু এই গণ অভ্যুত্থান থেকে তারা করেছে। কিন্তু এই গণ অভ্যুত্থান যারা আহ সত্যিকারের গণ অভ্যুত্থান চেয়েছিল এবং যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে ডেফিনেটলি স্যালুট দিতে হয়। তারা জেনে হোক অজান্তে হোক এই গণ অভ্যুত্থানে যোগ দিয়ে এই রেজিমটাকে তারা ফেলে দিতে পেরেছে। কিন্তু সত্যিকারে যে গণ অভ্যুত্থান হওয়ার কথা, সেটা আমি মনে করি এই গণ অভ্যুত্থানে হয়নি। এই সেটি একটি ব্যাপার। এবং এই যেটা বলছিলেন যে এখানে ভারত যদি চাইতো, এই 5 আগস্টের পরে যখন বাংলাদেশে পুরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুরা যখন ল অ্যান্ড অর্ডার পুরা নষ্ট ছিল,
তখনই কিন্তু তারা আক্রমণ করে চাইলে বাংলাদেশের কথা ভুলে যান, 3 পার্বত্য চট্টগ্রামই তারা চাইলে নিতে পারত। যে সময় পুরা আমাদের বর্ডার ইনসিকিউর ছিল, সারা বাংলাদেশের বর্ডার ইনসিকিউর ছিল, পুলিশের একেবারে মেরুদণ্ডহীন করে দেওয়া হয়েছিল। কই তখনও তো তারা হস্তক্ষেপ করেনি। তারা তো তখনও চাইলেই তো তারা ভিতরে এসে আক্রমণ করতে পারো, যেখানে আমাদের বাংলাদেশ মিলিটারি কমপ্লিটলি তারা ক্যান্টনমেন্টে চুপচাপ নীরবে ছিল। কই তখনও তো তারা হামলা করে না। এটা কিন্তু কমপ্লিটলি একটা প্রপাগান্ডা দেওয়া হয় সবসময়। ভারতকে দোষারোপ আমরা করার চেষ্টা করি যে তারা বাংলাদেশকে তাদের দেশের অন্তর্ভুক্ত করতে চায়, এই করতে চায়, পার্বত্য চট্টগ্রামকে তাদের অংশ করতে চায়। এটি কমপ্লিটলি একটি প্রপাগান্ডা। এত বড় রাষ্ট্র, তারা পুরা বাংলাদেশকে তারা ঘিরে রেখেছে। তারা কিন্তু চাইলে ইনভেশন যে কোনো সময় করতে পারে, কিন্তু তারা করছে না। তাদেরকে কিন্তু আমরা ইনস্টিগেট করছি। বরঞ্চ যারা এখানে প্রপাগান্ডা করি, আমরা চাই যে ভারত আমাদেরকে নিয়ে যাক। তারাই চায় জোর করে তারা তুলে দিতে চাই এই ভারতের কাছে। কিন্তু ভারত আসলে কোনোদিন চায় না যে বাংলাদেশকে নিয়ে, আমি যেটা মনে করি, আমার সাইকোলজি যেটা মনে করি, যে বাংলাদেশকে নিয়ে আরেকটা বিপদে পড়ুক, এটা ভারত কোনোদিন চায় না। বরঞ্চ একদম ঠিক বলেছেন। বাংলাদেশকে যদি ভারতের অংশীদারিত্ব করা হয়, ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এটা কোনোদিন ভারত চাইবে না। এর থেকে ভয়ঙ্কর ভারতের জন্য মাথায় আর যত কিছু চুল হতে আছে পারে। সব পড়ে যাবে, পড়ে যাবে, বাংলাদেশে সব চুল পড়ে যাবে। আচ্ছা, পড়ে যাবে। রাইট। আপনাকে আর দুটো প্রশ্ন করব। আপনার যে মেকআপ গেটআপ দেখছি, আপনাকে দেখে যদি এই টুপিটা যদি আপনি পরতেন, তাহলে অনেকটাই চে গুয়েভারের মতো মনেই হতো যে আপনি চে গুয়েভার। আচ্ছা, চে গুয়েভার কি আপনি তো নিশ্চয় চিনেন, যেহেতু আপনারা কুকি চীনের সাথে বা স্বাধীনতা নিয়ে বা অধিকার নিয়ে কাজ করছেন। তার সম্পর্কে আপনার কেমন ধারণা? কতটুকু তার নীতি আদর্শ আপনার পছন্দ বা অপছন্দ? আমরা যেহেতু এখানকার আদিবাসী অধিকারের জন্য কাজ করি, যেখানে নিপীড়ন মানুষের যখন কথায় উঠে, তখনই চে গুয়েভারা, মাও সেতুং, লেনিন, স্ট্যালিন, কার্ল মার্কসের কথা ডেফিনেটলি তুলতে হয়। কিন্তু যখন এদের কথা উঠে, তখন আবার দুইটা মতবাদের সৃষ্টি হয়ে যায়। গণতন্ত্র এবং সমাজতন্ত্রের যে দান্ডিক যে বস্তুর যে লড়াই, সেই বিষয়গুলো চলে আসে। এত দূর যাব না, কিন্তু চে গুয়েভারা যে তিনি সর্বোচ্চ ত্যাগ করে যে জনমানুষের জন্য তিনি কাজ করছেন, তিনি যে কিউবার মতন দেশকে স্বাধীন করে সেখানে তিনি চাইলে রাষ্ট্রপ্রধান হতে পারতেন, সেগুলো না নিয়ে তাকে মন্ত্রিত্ব দিয়ে সেগুলো তিনি রিজেক্ট করে, তিনি যে জনগণের, যেখানে নিপীড়িত মানুষের জন্য তিনি লড়াই করার জন্য নেমে গেছেন, এই যে আত্মত্যাগ, তিনি মনে করেছেন যে এই লড়াই শুধু একটি ভূখণ্ডের মধ্যে সীমিত নয়, এটিকে কিন্তু বিয়ন্ড দ্য বর্ডার, মানে এই বিস্তৃত করে বর্ডারের বাইরে একটা আবদ্ধ জায়গা থেকে আরো যেখানে যেখানে নিপীড়িত মানুষ আছে তাদেরকে জাগ্রত যে করতে হবে, এই যে সেন্স অফ রেভলিউশন, সেটাকে যে তারা ফুটিয়ে তুলেছে, এটিকেই হচ্ছে আমাদেরকে ইন্সপিরেশন করে যে লড়াই আসলে একটি সীমা মধ্য দিয়ে হয় না, লড়াই শুধু একটি গোষ্ঠীর মধ্যে দিয়ে হয় না, লড়াই একটি চিন্তা, লড়াই একটি প্রক্রিয়া, লড়াই একটি হচ্ছে আশা। এই বিষয়গুলো হচ্ছে তাদেরকে দেখলে আমরা ইন্সপিরেশন পাই, এবং ডেফিনেটলি তাদের লাইফ স্টাইল এবং তাদের যে স্যাক্রিফাইস, সেটা তো ডেফিনেটলি ব্যক্তি জীবনেও আমাদের সেটা অনেক কিছু মূল্যায়ন করবার একটি সুযোগ দেয়। ধন্যবাদ। আরো একটু প্রশ্ন বেড়ে গেছে আপনার উত্তর থেকে। সংক্ষেপ করবেন উত্তরটা। চে গুয়েভারা সম্বন্ধে আপনি যেভাবে বলছেন, এই আপনার বক্তব্য থেকে প্রশ্নটা জাগলো, বঙ্গবন্ধু সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? যিনি আমাদের দেশের জন্মলগ্নে নেতৃত্ব দিয়েছেন, সংক্ষেপে বলবেন। বঙ্গবন্ধু ব্যক্তি হিসাবে ওনার কি সেটা আমি বলতে পারবো না, কিন্তু অ্যাজ এ লিডার হি ইজ এন ট্রু লিডার। এবং বঙ্গবন্ধু যদি জন্ম না হতো, আমিও যেটা মনে করি, আমি
মুক্তিযোদ্ধার সময় তো আমি ছিলাম না, কিন্তু আমি মনে করি তিনি যদি না থাকতেন বাংলাদেশে মুখ হয়তো আমরা দেখতে পেতাম না। এবং ওনার যে ভূমিকা ওই সময় যথার্থ, আমি মনে করি সঠিক সময় ওনার ভূমিকা ছিল, এবং এই দেশের জন্য তিনি আসলেই মানে রিয়েল হিরো। এবং বঙ্গবন্ধুর জন্মের কারণে আজকে বাংলাদেশের জন্ম। যদি বঙ্গবন্ধু জন্ম না নিত তাহলে ডেফিনেটলি এটুকুই যথেষ্ট। ধন্যবাদ। আচ্ছা, আমি অ্যাডমিনকে বলবো ওনার একটা ভিডিও আছে, যদি ভিডিওটা একটু দেখাতেন। আমাদের অ্যাডমিন যিনি, ওনার একটা ভিডিও আছে, ভিডিওটা যদি একটু দেখাতেন ভালো হতো। ভিডিওটা প্লে করেন প্লিজ। আচ্ছা, সম্ভবত আমার কথা রিচ করতে পারছে কিনা জানি না, বাট আপনাকে পরবর্তী প্রশ্নে চলে যাই। এর মধ্যে যদি ভিডিওটা প্লে হয় আমরা একটু থেমে যাব। আপনি শুরুতে একটা বিষয় বলছেন যে আপনাদের এলাকায়, পার্বত্য এলাকায় ধর্মান্তরিত নিয়ে একটা ঝামেলা হচ্ছে। এটা আমি অনেক আগে থেকে জানি, অনেক আগে, যে আমার ছাত্র জীবনেই অনেকের সাথে আমার সুসম্পর্ক ছিল, তখন থেকে এই গল্পগুলো জানতাম। কিন্তু জাপান চলে আসার কারণে এটা আমার মানে আর এটা নিয়ে কখনো স্টাডি করা হয়নি। আচ্ছা, ধর্মান্তরিত কারা কাদের করছে, কোন ধর্মে ধর্মান্তরিত করছে, এটার সুবিধা অসুবিধাটা কি? গ্রেট, মানে সবচেয়ে আমি মনে হয় এখন এটা সবচেয়ে মানে এই আমাদের এত আলোচনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার এই মুহূর্তে এটাই বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। কেন? আচ্ছা, কিছুদিন আগেও আমি মূলত এটি নিয়ে একটি আমাদের বিশাল মানববন্ধন হয় এখানে বান্দরবনে। আপনি জানেন এখানে এই নিউজটা জেনেছেন কিনা জানি না, দি মোর বলে একটি হোটেল আছে এখানে। এখানে কিছু ইউথ তারা চার্চের কিছু প্রোগ্রাম করছিল। এখানে কিছু স্থানীয় মানে সেটলার বাঙালিরা যখন খবর পায়, তারা সেই দিমোর হোটেলটা ঘেরাও করে। সেখানে কিছু বিদেশি নাগরিক এসেছিলেন আপনার কোরিয়া এবং জাপান থেকে, ইফ আই নট রং। তারা খ্রিস্টান, কিন্তু তাদের একটা ভুল ছিল, তারা টুরিস্ট হিসেবে এসে তারা এই সেমিনারে অ্যাটেন্ড করেছে। সেটি একটি খ্রিস্টানদের একটা প্রোগ্রাম ছিল। সেটাকে তারা বলেছে এখানে ধর্মান্তরিত করা হচ্ছে, এরকম করা হচ্ছে। কিন্তু সেখানে মজার বিষয় হচ্ছে, সেখানে যারা ধর্মান্তরিত হচ্ছিল তারা সবাই খ্রিস্টান, তারা কোনো অন্য ধর্মের মানুষ ছিল না। এই যে এটাকে ইস্যু করে তারা বড় ধরনের একটি প্রপাগেন্ডা চালালো। শেষ পর্যন্ত এটার বিরুদ্ধে আমি রাজপথে সোচ্চার হলাম, তাদের বিরুদ্ধে বক্তব্য রাখলাম। এই রাখার পরে তারা আমাকে বলার চেষ্টা করলো আমি এখানে খ্রিস্টানদের টাকা নিয়ে এসে আমি টাকা দিয়ে এইসব প্রোগ্রাম করি, অমুক করি, আমি এখানে সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী, এরকম করে তারা আমাকে নিয়ে নিউজ করা হয়। যাই হোক, এগুলো আমি দেখে হাসছিলাম এবং আমার ভালোই লেগেছে। যাই হোক, তারা এই কথাগুলো বলেছে। আমি এবং তাদেরকে পাল্টাই বলেছি, হ্যাঁ আমি নাকি অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াই। আমি বললাম, হ্যাঁ আমি অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াই, এবং এই অবৈধ অস্ত্রগুলো যারা বলছে তারা আমাকে দিয়েছে। যান সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন যিনি আমাকে এই অবৈধ অস্ত্র দিয়েছে। তখন আর তারা আমার সাথে আর ফাজলামি করে নাই, ভয় পেয়ে গেছে। যাই হোক, এই জায়গায় আসছি, তারা বলছে আমরা নাকি এখানে ধর্মান্তরিত করছি, খ্রিস্টানরা ধর্মান্তরিত করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 54 বছরে কোন সিঙ্গেল বাঙালিকে এখন পর্যন্ত এখানকার মানুষরা খ্রিস্টান করে নাই। বরঞ্চ ত্রিপুরা কমিউনিটি, মারমা কমিউনিটি, ম্রো কমিউনিটি, চাকমান কমিউনিটিকে মুসলিম বানানো হচ্ছে। ইভেন কি আমার কমিউনিটি থেকে আলীকদমে যদি যান, এখানে 16 থেকে 17 পরিবার যারা মুসলমান করা হয়েছে। এই যে রংছড়িতে যান, সেখানে অনেক খ্রিস্টানদেরকে মুসলমান করা হয়েছে। আপনি আলীকদমে যান, নতুন ম্রো মুসলিম পাড়া আপনি গিয়ে খুঁজে পাবেন। ধর্মান্তরিত তারা করছে, কিন্তু দোষারোপ করছে হচ্ছে খ্রিস্টানদের। এই যে বাস্তবতা, এই যে একটা ট্যাগ দিয়ে যে এখানে এই একটা নতুন খেলা তারা সৃষ্টি করেছে, সেটি একটি খুবই মানে আশ্চর্য লাগে যে তারাই ধর্মান্তরিত করছে, কিন্তু দোষ দিচ্ছে হচ্ছে আমাদের উপরে। বলা হচ্ছে আমরা নাকি ধর্মান্তরিত করছি।
তাদেরকে রেশন তারা দিচ্ছে, তারা গরু ছাগল দিচ্ছে, আর উল্টা বলে আমরা বলে টাকা দিয়ে মানুষকে ধর্মান্তরিত করছি। আমরা কেউ টাকা দিয়ে ধর্মান্তরিত কারোকে করা হয় নাই। আমার বাপ দাদা দাদুরাও টাকা দিয়ে ধর্মান্তরিত হয় নাই। কিন্তু এটা সত্য, একসময় আমরা এনিমিজম ছিলাম। কিন্তু এখানে তখন যদি মুসলমানরা যদি প্রচার করতে হইতো, এখানকার মানুষরা মুসলমান হয়ে যেত। কিন্তু তখন মুসলমানরা না এসে খ্রিস্টানরা আসছে, এই জন্য খ্রিস্টান ধর্মকে তারা গ্রহণ করেছে। এটা হচ্ছে বাস্তব বাস্তব কথা। যেটাকে সত্য মনে করেছে, সে সত্য ধর্মটাকে নিয়েছে। ধর্ম প্রচার করার অধিকার সবার আছে। আমরা বলছি, এটা তো আমরা ইসলামিক কান্ট্রি বলছি না, আমরা বলছি বাংলাদেশ ইজ এন ডেমোক্রেটিক কান্ট্রি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অসাম্প্রদায়িক আমরা বলছি। বাংলাদেশ, আমরা অসাম্প্রদায়িক বলছি না ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ না, কিন্তু আমাদের দেশটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা কিন্তু ইসলামিক প্রজাতান্ত্রিক বাংলাদেশ নয়। তাহলে নয়। এখানে কি ধর্ম প্রচার করা সবার অধিকার আছে? এখানে শুধু মুসলমানরা প্রচার করবে সেটা না, এখানে শুধু মুসলমানরা ধর্মান্তরিত করবে সেটা না, সকল ধর্মে বর্ণের মানুষের অধিকার আছে তার ধর্মকে প্রচার করা, এবং কেউ যদি পছন্দ করে সেই ধর্মের যাওয়া না যাওয়া একটা ব্যক্তির সে অধিকার রাখে। কিন্তু আমরা এমন ভাবে করছি যেন এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, এটা একটি ইসলামিক প্রজাতান্ত্রিক বাংলাদেশ আমরা মনে করছি। এই যে বাস্তবতা, যে আমাদের সংবিধান এবং বাস্তবতার কোনো মিল নেই, এইগুলো কিন্তু এক ধরনের কনফ্লিক্ট রয়েছে। এবং এই প্রপাগান্ডা গুলো এই যদি এই যারা মুক্তিযুদ্ধ পক্ষে আছে এবং যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা বিশ্বাস করে এবং সংবিধান যারা বিশ্বাস করে, তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এইসব প্রপাগান্ডা আমাদের বন্ধ করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনি শুরুতে আমাকে অনেকগুলো প্রশ্ন করার সুযোগ করে দিয়েছিলেন, আগে বলেছি। আমার শেষ প্রশ্নটা আগের বিষয় থেকে নেয়া, সেটা হলো এই যে আপনারা সম্মুখ যুদ্ধতে জড়িত, আপনার বাবার কথা বললেন বা আপনাদের অধিকার নিয়ে যুদ্ধ করছেন, সম্মুখ যুদ্ধ, আপনাদের বর্ডারের সাথে সম্ভবত বা কাছাকাছি ভারত রয়েছে, বার্মা রয়েছে, আরেকটু দূরে গেলে হয়তো চীনও পাওয়া যাবে। তো আপনারা এই যে যুদ্ধ করেন, কাদের বিরুদ্ধে, কেন, সেটা হলো পরের বিষয়, কিন্তু এই যে যুদ্ধের জন্য যে সামগ্রী, এগুলি আপনারা পান কোন সোর্স থেকে, কিভাবে? এটা দিয়ে আমার আজকের আলোচনা শেষ হবে। ভেরি ইন্টারেস্টিং। দেখেন, আজ থেকে 28 বছর যে বাস্তবতা, যে বর্ডার, তখন তো ইনসিকিউর বর্ডার ছিল, ওপেন বর্ডার ছিল। আজকে এখনো 3 পার্বত্য চট্টগ্রামে এত সিকিউর না, কিন্তু আজকে চুক্তির পরে যে এখানে মিলিটারি তৎপরতা, আমাদের গোয়েন্দা বিভাগের যে তৎপরতা, সেটা কিন্তু আগের মতো নয়। তাদের যে তৎপরতা, তাদের যে ইনফরমেশন, তারা ভালো বলতে পারবে বর্ডার, এখানে মিলিটারি যে এম্পাওয়ারমেন্ট, আমরা বলছি চুক্তির পরে টেম্পোরারি ক্যাম্পগুলো সরে নেওয়া হোক, এখানে শুধু ক্যান্টনমেন্ট, মানে যেগুলো ব্রিগেড আছে, ব্রিগেড এবং যেগুলো অপ্রয়োজনীয় যেটা অস্থায়ী ক্যাম্প আছে সেগুলো সরিয়ে নেওয়া, সেগুলো কিন্তু এখনো আছে। সব জায়গায় তাদের ক্যাম্প আছে, বিজিবি ক্যাম্প আছে, অ্যানসার আছে, আর্মি আছে, যথেষ্ট আছে। বর্ডার গুলো তারা পেট্রোলিং করছে। আমার মনে হয় তারা আরো বেটার বলতে পারবে এই জিনিসগুলো কোত্থেকে আসছে এবং কারা কিভাবে নিয়ে আসছে। এই 28 বছর আগে বাস্তবতা কিন্তু তখন আলাদা, তখন আসছে কোন না কোন ভাবে, কোথাও না কোথা থেকে, সেটা যখন গেরিলা যুদ্ধ হয় সেগুলো ব্যবস্থা তো হয়েই যায়। কিন্তু এখন তো সেই বাস্তবতা নাই। এখন তো একটাই বাস্তবতা, একটা হচ্ছে কিভাবে চুক্তিটাকে বাধাগ্রস্ত করা যায়, এবং এই চুক্তিকে বাধাগ্রস্ত করতে গিয়ে হচ্ছে এত অস্ত্র ঝঞ্ঝনানি পার্বত্য চট্টগ্রামে। এই চুক্তি যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই অস্ত্র ঝঞ্ঝনানি কিন্তু সব বন্ধ হয়ে যায়। কারণ কি, আজ থেকে 27-28 বছর আগে যে অস্ত্র পাহাড়ি মানুষরা ধরেছিল, সে অস্ত্র কিন্তু আবার সেই রাষ্ট্রকেই জমা দেওয়া হয়েছে। কিন্তু তারা অনেকেই বলার চেষ্টা করেন যে যেই রাষ্ট্র এই সন্তুল আর্মা কথা দিয়েছিল সব অস্ত্র জমা দেবে, তারা সব অস্ত্র জমা দেয় নাই। কে বলছে সব অস্ত্র জমা দেয় নাই? এখন কথা যে তাহলে সন্তুল আর্মা তো আর অস্ত্র ধারে আছে,
কিন্তু সন্তুল্লাহ আহমেদ বলছে যে আমার তো অস্ত্রধারী নেই। সে বলছে হ্যাঁ আমার সমর্থন মানুষের অস্ত্রধারী আছে। আমার সমর্থন মানুষ মানে কি? যখন চুক্তি করা হলো, চুক্তি বাস্তবায়ন না করার জন্য একটা বিরোধী দল সৃষ্টি করা হয়। সেই দলটা কি? ইউপিডিএফ। মানে ইউপিডিএফ নামক একটা দল আপনার 98-তে এই আপনার সৃষ্টি করা হয়। 97 পরে আপনার খাগড়াছড়ি কালো পতাকা তারা যখন অস্ত্র জমা দেওয়া হয় তখন সেটির মধ্য দিয়ে হচ্ছে ইউপিডিএফ সৃষ্টি হয়। ইউপিডিএফ সৃষ্টি হওয়ার পিছনে কারণটা কি? যেন এই চুক্তি বাস্তবায়ন যেন না হয়, এই চুক্তিটাকে যেন তারা নস্যাৎ করতে পারে। তাহলে এই ইউপিডিএফ কে সৃষ্টি করলো কারা? ইউপিডিএফ কে অস্ত্র তুলে দিল কারা? তো এটার যেহেতু অস্ত্র জমা দেওয়া হয়েছে, কিন্তু এই ইউপিডিএফ এর মাধ্যমে হচ্ছে যারা খাগড়াছড়িতে যে জনসংহতি সমিতির কর্মীরা যারা ছিল তাদেরকে তারা খুন করেছে, হাত তুলেছে, কেউ থাকতে পারেনি। যখন অতিষ্ঠ মানুষ থাকতে পারছে না, তখন হচ্ছে একটি অংশ এই ইউপিডিএফ এবং যারা জনসংহতি সমিতি এবং যারা এই চুক্তির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে নির্মূল করার জন্য হচ্ছে একটি অংশ অস্ত্র হাতে তুলে ধরেছে। তারা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরে নাই, তারা কিন্তু সামরিক বিরুদ্ধে অস্ত্র তুলে ধরে নাই, তারা অস্ত্র হাতে তুলে ধরেছে হচ্ছে তারা চুক্তি বিরোধী। কিন্তু তারা কিন্তু সন্তুল্লাহ আহমেদ মানুষ নয়, তারা হয়তো সন্তুল্লাহ আহমেদ বিশ্বাসের অনুসারী, তারা হয়তো এই চুক্তি যেহেতু সন্তুল্লাহ আহমেদ করেছে সেটি তারা অনুসারী, কিন্তু তারা সন্তুল্লাহ আহমেদ অর্ডারে চড়ে না। কিন্তু তারা সন্তুল্লাহ আহমেদ অর্ডারে চড়ে না, তারা সন্তুল্লাহ আহমেদ মানুষ নয়, কিন্তু তারা সন্তুল্লাহ আহমেদ স্বপ্নে বিশ্বাসী, তারা সন্তুল্লাহ আহমেদ আদর্শকে তারা লালন করে। কিন্তু সন্তুল্লাহ আহমেদ অস্ত্র কিন্তু 97 সালে তিনি জমা দিয়ে দিয়েছেন। কিন্তু এখন যে অস্ত্র আছে সেটি শুধু যারা চুক্তি বিরোধী আছে, যারা চুক্তিকে যারা ব্যাহত করছে তাদের বিরুদ্ধে লড়াই। এতে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে নয়, না এটা আর্মির বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে। কথায় কথায় অনেক সময় পেরিয়ে গেল। আপনার এবার বিদায় নেওয়ার পালা। তবে আমি সত্যি বলছি যে আজকে আপনার সাথে কথা বলে আমি মন ভরে যেভাবে বলতে পারছি, আমার দু কান ভরে শুনতেও পেলাম। তা আমি আপনাকে পেয়ে খুব সৌভাগ্যবান মনে করছি যে এত সুন্দর করে আপনি কথা বলতে পেরেছেন এবং আমাদের বুঝাতে পেরেছেন। আমাদের দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনার আজকের এই আলোচনা শুনে অনেক খুশি হবে। আপনার মতো বক্তা বা আপনার মতো বিষয় প্রেজেন্টেশন করার মতো লোক হলে আমার এই আলোচনার অনুষ্ঠানটি বা চ্যানেল ইউটিউব চ্যানেল বিবেক টিভি অবশ্যই একদিন সফল হবেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন শেষ। আপনার শ্রোতাদেরকে ধন্যবাদ আমাকে শুনবার জন্য, এবং আমি একটাই বলবো আপনারা প্রপাগান্ডা থেকে দূরে থাকুন, 71-এর সাথে থাকুন, বাংলাদেশের সাথে থাকুন এবং এই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে। আমরা নিরপেক্ষ নই, আবার বলছি আমরা নিরপেক্ষ নই, তবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। যারা লাইভ প্রোগ্রামটি দেখছেন বা দেখেছেন, যারা পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে সবার শুভকামনায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিবেক টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফলো পেজটিকে ফলো দিয়ে অবশ্যই নিয়মিত যথাসময়ে প্রোগ্রাম দেখার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ধন্যবাদ সবাইকে। নমস্কার। সবাইকে নমস্কার, ধন্যবাদ। গুড নাইট। গুড নাইট।